ওয়েস্টার্নের ছোট্ট বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো আমরা আগে দুটো সেট করেছি এবিটি এর। আজকে থার্ড সেটটা করে নেব। থার্ড সেট 96 পাতার যে অঙ্কগুলো আমরা করছি, আজকে এক দেখে দেখি কি অঙ্ক দিয়েছে। বলছে একটা নির্দিষ্ট সরল সুদের হারে কোনো মূলধন এক্স বছরে দ্বিগুণ হয়ে যায় আর ওয়াই বছরে তিনগুণ হয়। আমাদেরকে মনে রাখতে হবে এই প্যাটার্নটা। যদি কোনো টাকা, ধরো আসল টাকা পি হয়, ঠিক আছে, তার সুদ কি হয়ে যাবে যখন দ্বিগুণ হয়ে যায় না, তখন সুদ আর আসল সমান হয়। এই দুটো মিলে দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাই না? যদি তিন গুণ হয়ে যায় তার মানে কি, আসল কিন্তু পি পি থাকবে, আসল কখনো আমাদের বাড়ে না, কেউ গিয়ে দিয়ে আসে না। তাহলে বাড়ে কি করে? সুদটাই হয়ে যায়। তাহলে আসল যদি পি হয়, এটা টু পু হয়ে যায়, টু পি হয়ে যাবে। তার মানে এটা টোটাল হলো কত? তিন গুণ। দেখো, যদি চার গুণ হয় তখন কি হয়ে যায়? দেখো, চার গুণ হয়ে গেলে আসল পি পি থাকে, সুদটা কিন্তু বাড়ে, অর্থাৎ তিন গুণ হয়ে যায়। তার মানে তখন দেখো টোটাল টাকাটা চার গুণ হয়ে যাচ্ছে। আমাদের এই প্যাটার্নে কিন্তু এই অঙ্কগুলো দেওয়া থাকে। তো আমাদেরকে এই অঙ্কে দিয়েছে সময়, বিভিন্ন সময় দিয়েছে, একটা এক্স বছরে আর একটা ওয়াই বছরে। তো আমরা দেখে নেব সুদগুলো কত হয়। ঠিক, তাহলে সুদ বের করবো আমরা, তার আগে যেগুলো দেওয়া আছে ইনফরমেশন গুলো সেগুলো লিখে নেব। তাহলে সময় কত আমাদের? টি সমান সমান কত বলেছে? এক্স বছর, পি টি আর নির্দিষ্ট সরল সুদের হারে, তাহলে 8%ই ধরে নেব, আর বাই 100। তো আমরা সুদের প্রথম যে সুদটা আয়ের কি বেরোয় এর ক্ষেত্রে, যেগুলো দেওয়া আছে, পি টি, টি অর্থাৎ এক্স, আর আর বাই 100, এই টাকাটা আমার সুদ হলো। দ্বিতীয়বারের ক্ষেত্রে বের করে নিই, দ্বিতীয়বারে যে আসল টাকা সেই আসল টাকাই থাকবে, কিন্তু টিটা বেরিয়ে অন্য হয়ে যাবে, ওয়াই বছর। আর এদিকে আমাদের আর কত? রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট আর পার্সেন্টই থাকবে। হ্যাঁ, আর বাই 100, মানে একই সরল সুদে বলেছে। আর এদিকে আমাদের আই বের করতে হবে, আই ওয়ান, মানে দ্বিতীয় ক্ষেত্রে আই ওয়ান কি হবে এখানে? একই রকম ভাবে পি টি অর্থাৎ ওয়াই, আর মানে একই সরল সুদের আর বাই 100, এই টাকাটা। কিন্তু বলছে আমাদের কোশ্চেনে কি বলে দিয়েছে, আমরা যদি এটা অ্যাকর্ডিং টু কোশ্চেন করি, কিভাবে করব? যে দেখো, প্রথম যে সূত্রটা সেটা বাতালাম, পি এক্স আর বাই 100, আর এখানে পি ওয়াই আর বাই 100। কিন্তু গল্প হচ্ছে এখানে যে পরের যে সুদটা হয়েছে সেকেন্ড ইয়ারে, এ কিন্তু ডবল হয়েছে, তাই না? তাহলে এদের দুজনকে সমান সমান করতে গেলে আমাকে এর সাথে 2 মাল্টিপল করতে হবে। তাহলে দুজনে এখন সমান সমান হয়ে গেল। এইবার আমরা এক্স ইস টু ওয়াই বের করব। ঠিক, দেখো উভয় পক্ষে একই যা থাকবে সেগুলো আমরা তুলে দেবো। তাহলে দেখো এখানে পি, এপাশেও পি, এপাশেও এক্স আর এপাশে ওয়াই, এক্স ওয়াইটা থাকবে। ওপাশে টু নেই, তাহলে টু এক্স থাকলো। আর পি বাই 100, এখানেও পি বাই 100 আছে, তুলে দেবো। এখানেও আর আর আছে, এখানেও আর আছে, তুলে দেবো, তাই না? তাহলে এখানে হবে শুধু ওয়াই। আর সব দেখো দুজনের দু ক্ষেত্রে মিল আছে, তাই আমরা তুলে দিয়েছি। এবার এক্স টু ওয়াই বের করতে বলেছে, তাহলে এক্স এর নিচে আমি ওয়াইটা নিয়ে আসবো। আর ওয়াই এর পাশে কিছু নেই, মানে ওয়ান আছে। আর এই টুটা এ পাশে মাল্টিপল ছিল, এ পাশে এসে ডিভাইড হয়ে গেছে। তাহলে একে অনুপাত হিসেবে লিখতে গেলে আমরা এইভাবে লিখতে পারি, এক্স ইস টু ওয়াই সমান সমান 1:2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট অঙ্কে যাব। দেখো, দেখো দ্বিতীয় অঙ্কে কি বলেছে। দ্বিতীয় অঙ্কে বলেছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x, এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x আমাদের দেওয়া আছে। এই বীজদ্বয়ের, এই যে বীজদ্বয় এর, এই সমীকরণে বীজদ্বয় দুটো বের করতে হবে। তো এটা খুবই সোজা অঙ্ক, তোমরাও পারবে। তো দেখো এই 6x-টাকে এই পাশে নিয়ে আসলাম, ইকুয়াল টু 0 লেখা যায়। দেখো এই উভয় পক্ষে এক্স আছে, এক্সটাকে কমন নিয়ে নেবো। তাহলে কি লিখতে পারি? এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। ঠিক, আমরা জানি দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে এক একটা অবশ্যই 0 হবে। সেটা আমরা একটু লিখে নিয়ে আমরা ইকুয়াল টু লিখে দেবো, এক্স ইকুয়াল টু একটা 0, আরেকটা কি এক্স মাইনাস 6 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এক্স সমান সমান কত হবে? 6। তাহলে দেখো দুটো বীজ বেরোলো। তাহলে এক্স এর দুটো বীজ কি না, একটা 0 আর একটা 6। তাহলে অপশানে কোথায় আছে? সি। অপশান সি হচ্ছে আমাদের এখানে উত্তর। আশা করি তোমরা বুঝতে পারো। দেখো পরবর্তী অঙ্কটা কি দিয়েছে আমরা দেখে নেব। পরবর্তী অঙ্কটা, এখানে একটি বৃত্তের 18 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি জ্যা আছে। বৃত্তের কেন্দ্রে নাকি সে এক সমকোণ উৎপন্ন করে। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব দূরত্ব কত?
তাহলে আমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করব। এই বৃত্তের কেন্দ্রে কোনো জ্যা এখানে এক সমকোণ উৎপন্ন করে। এই কেন্দ্রে কি করে এক সমকোণ উৎপন্ন করে, যদি এটা একটু ঠিক করে নিই। কেন্দ্রে এক সমকোণ উৎপন্ন করে মানে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এখানে করেছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন, তাই না? আমরা এখানে এর উপর একটা লম্ব অঙ্কন করে নিই। যদি এখানে এ বি আমার জ্যা হয় আর সি কেন্দ্র যদি হয়, তাহলে আমাদের যে এই অ্যাঙ্গেলটা এখানে যদি 90 করে, এরপরে অঙ্কিত লম্ব এটাকে কিন্তু 45 ডিগ্রি কোণে বিভক্ত করে। এরপরে এখানে নাম দিলাম সিডি লম্ব। আমাদের এই লম্ব দূরত্ব বের করতে পারলেই হবে। তাহলে এখানে সিডি বাই এডি করি, যদি সিডি বাই এডি, দেখো এটা কি, এটা হচ্ছে ভূমি, আর এইটা হচ্ছে এখন লম্ব। কেন? আমাদের মনে রাখতে হবে এখানে যে কোণটা থাকছে না, এই কোণটা যেখানে থাকে, কোণের পাশেই যে বাহুটা থাকে সেটাকেই সবসময় ভূমি ধরতে হয়। অর্থাৎ যদি এরকম একটা ত্রিভুজ হয়, এখানে যদি কোণ হয় তাহলে আমরা এইটাকে ভূমি ধরবো আর এইটাকে লম্ব। আর যদি এখানে কোণ হতো, তাহলে এইটাকে ভূমি ধরতাম কিন্তু, আর এইটাকে ধরতাম লম্ব। এটাই আমাদের মাথায় রাখতে হবে, যেখানেই কোণ হয় সেখানেই কিন্তু তার পাশের এটাই ভূমি। তাহলে আমি লিখেছি কি, ভূমি বাই লম্ব মানে কি, আমরা লিখতে পারি কট 45 ডিগ্রি। কেন 45 ডিগ্রি? কারণ আমরা জানি এটা সমকোণ হলে 45 ডিগ্রি হবে, তাই না? সমকোণকে অর্ধ সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে তো 45 হবে। আর এখানে এডির মান তো আমরা জানি, কারণ এই জ্যাটা ছিল 18 সেন্টিমিটার, তাহলে এটা নয়, এটাও নয়। তাহলে আমরা বলতে পারি সেই হিসাব মতো সিডি বাই 9 ইকুয়াল টু 1। ট্যান কোয়াড 45 এর মান আমরা জানি 1, তাহলে সেই হিসাবে আমরা সিডি সমান সমান কত বলতে পারি? 9। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অঙ্কে যাব। 4 দাগের অঙ্কটা আমরা দেখে নেবো কি দিয়েছে। তো দেখো 4 দাগে বলছে যদি cos থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু 2 হয়, অর্থাৎ cos থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু আমাদের বলেছে 2 হয়, তবে আমাদেরকে cos 11 প্লাস sec 11 এর মান বের করতে হবে। ঠিক, তো দেখো এখান থেকে আমরা এই cos থিটাকে, এখান থেকে আমাদের যে করে হোক cos থিটার মানটা বের করে নিয়ে আসতে হবে, তাহলে এখানে বসাতে সুবিধা হবে। না হলে দেখো এই যেখানে 11 আছে না, এই কারণের জন্য এর কোনো সূত্র তৈরি করা যাবে না। তাই দেখে আমাদেরকে প্রথমে বুঝে নিতে হবে যে এগুলোকে যে কোনো একটাই কনভার্ট করতে হবে। তাহলে এটাকে 1 বাই cos থিটা লিখতে পারি, sec থিটাকে ইকুয়াল টু 2। দেখো এখানে যদি cos থিটাকে এলসিএম করি, তাহলে এই cos আর এইখানে যে সিঙ্গেল cos আছে এর সাথে কি হয়ে যাবে, ডাইরেক্ট গুণ হয়ে যাবে, cos স্কয়ার থিটা প্লাস এখানে cos রয়েছে, এখানেও cos রয়েছে। আমরা জানি এই নিচের দুটো ডিনোমিনেটর অর্থাৎ হরগুলোকে ডিভাইড করতে হয়, তাহলে একই জিনিস থাকলে 1 হয় সবসময়, সেই সংখ্যাতেই উপরের গুণ, তার মানে 1 ইকুয়াল টু 2। এবার দেখো এই cos থিটাকে আমরা এই 2 এর সাথে ক্রস মাল্টিপ্লাই করব, কারণ 2 এর নিচে কিছু নেই মানে 1, তাহলে 1 এর সাথে এটা গুণ হবে আর 2 এর সাথে cos থিটা গুণ হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2 cos থিটা। 2 cos থিটা আমরা লিখতে পারি, পরে করে নেব। দেখো cos স্কয়ার থিটা, এই 2 cos থিটাকে এই পাশে নিয়ে আসলাম, মাইনাস 2 cos থিটা, আর এই পাশে আমাদের প্লাস 1 ছিল, ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে এইটাকে যদি আমি a ধরি, a স্কয়ার মাইনাস সূত্রের 2, এই যে a বসিয়েছি, b এখানে 1 গুণ হিসেবে 1 লিখে দিতে পারি, আর প্লাস b স্কয়ার মানে 1 এর স্কয়ার করলে তো 1ই হয়। তাহলে কোনো কিছু পরিবর্তন হলো না, আবার এটা সূত্রে কনভার্ট হয়ে গেল। তাহলে আমরা হিসাব মতো এটাকে কি লিখতে পারি, cos মাইনাস 1 তার হোল স্কয়ার, মানে a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র হয়ে গেল, ইকুয়াল টু 0। হোল স্কয়ারটা এই পাশে চলে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, কারণ 0 রুট 0ই হয়। তাহলে আমরা বলতে পারি cos থিটা ইকুয়াল টু 1। cos থিটার মান আমরা পেয়ে গেলাম। এখান থেকে দেখো cos 11
প্লাস sec 11। কসের মান কত এখান থেকে বের করে নিলাম 1, তাহলে সেকের মান তো আমরা জানি 1^11 করলে সেই 1ই হবে, তাই না? আবার এখানে সেক সেটা 1/cos, তাহলে 1/1 মানে 1 হয়, তাহলে এটাও 1^11, হিসাব মতো 1 + 1 = 2। 2 হলো আমাদের অ্যান্সার এখানে। তাহলে সি, অপশন সি হবে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে অশেষ ধন্যবাদ। পরবর্তী অঙ্কটা আমরা দেখে নেব। দেখো এখানে কত দাগ আমাদের, এবার আমরা করব 5-এর দাগের। বলছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট অর্ধগোলক আছে। তাহলে এই অর্ধগোলক, এখানে অর্ধগোলক যেটা আছে, এই অর্ধগোলক থেকে সর্ববৃহৎ একটা শঙ্কু কেটে নিতে হবে। তাহলে এখানে যদি আমার শঙ্কু কেটে নিতে হয়, এই শঙ্কুটা কেটে নিতে হয়, তাহলে দেখো এই বৃত্তের যে ব্যাসার্ধ, এই নিচে এরও তাই ব্যাসার্ধ সমান হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর এর যে হাইট, এর হাইট সবসময় কি হবে, এর ব্যাসার্ধই হবে, কারণ এর চারিপাশের হাইট সেম। তাহলে এরও হাইট কিন্তু এর ব্যাসার্ধের সমান হবে, অর্থাৎ এর ব্যাসার্ধ আর, তাহলে এর হাইটও আর, নিচের ব্যাসার্ধ আরই হবে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, শুধু আর কিছুই নয় এই অঙ্কে। তাহলে আমাদের এখানে বলেছে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে, তার আয়তন কত? শঙ্কুর আয়তন আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার এইচ এর ভ্যালুটা কি হবে, মানে এর হাইটটা কত হবে? শঙ্কু এইখানে অর্ধগোলকের যে হাইট, সেই হাইটটাই হবে, তাহলে আর, তাহলে এখানে আমরা বলতে পারি পাই আর স্কোয়ার আর আর কিউব বাই 3। এটাই আমাদের অ্যান্সার। অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্কটা আমরা দেখে নেব। দেখো পরবর্তী অঙ্কে 6-এর দাগে আমাদের কি বলেছে, 6, 7, x, 8, y আর 14 এই সংখ্যাগুলো গড় নাকি নয়। তো গড় বের করার নিয়ম আমরা কম বেশি সবাই জানি। প্রথমে কি করে নেবো, এদেরকে যোগ করে নেবো। 6, 7, x + 8 + y + 14, এইটাকে কি করতে হবে, যে কটা সংখ্যা আছে সেই দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা সংখ্যা আছে, তাই না? তাহলে 6 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলেই গড় বেরোবে 9-এর সমান হবে। এটাই অ্যাকর্ডিং টু কোশ্চেন, তাই না? কোশ্চেন অনুসারে এবার আমরা 6টাকে ওপাশে গুণ করে দিলাম, আর এইগুলোকে যোগ করে নেব। 7 আর 6 13, 13 আর 8 কত? 21, 21 আর 14 কত? এদিকে 4 হচ্ছে 25, 10 35। তাহলে 35 প্লাস এক্স প্লাস ওয়াই, আর এদিকে 6 নং 54। তাহলে এক্স প্লাস ওয়াই কত হবে? দেখো এক্স প্লাস ওয়াই, 35টা যোগ আছে, ওপাশে গেলে আমাদের বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে লিখতে পারি 54 - 35, তাই না? 54 - 35 বিয়োগ করো, এখানে 9 হাতে থাকে 1, 4 আছে 5 হবে 1। তাহলে অ্যান্সার হলো আমাদের 19। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 19। অপশন বি হচ্ছে কিন্তু আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী 2 দাগের অঙ্কটা দেখো। এখানে কি বলেছে, 7x² - 12x + 18 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি আর তাদের গুণফলের অনুপাত বের করতে বলেছে। তো আমরা সমীকরণটা লিখে নেব। 7x² - 12x + 18 = 0। এই সমীকরণে, ঠিক আছে, এই সমীকরণে আমরা ax² + bx + c = 0 এই সমীকরণের সাথে তুলনা করব। তাহলে দেখো এখানে a হচ্ছে 7, b হচ্ছে -12, c এখানে হচ্ছে 18। এইভাবে তুলনা করে আমরা প্রত্যেকের মান বের করে নিলাম, তাই না? x² এর পাশে যে থাকবে সে a, দেখো x² এর পাশে আছে a, x এর পাশে কে থাকবে? b। তাহলে এখানে x এর পাশে কে আছে? b, মানে -12। আর যার সাথে x y z কিছুই নেই সেটা হচ্ছে c। তাহলে আলফা প্লাস বিটা, এটা যদি হয় দুটো সমীকরণের বীজ, তাদের যোগফল কি হবে? -b/a, -b/a। তাহলে -b অর্থাৎ -12, b অর্থাৎ -12, আর এখানে মাইনাস আছে, তাহলে হিসাব মতো হয়ে যাবে +12/a অর্থাৎ 7। আর দুটো বীজের গুণফল c/a, c অর্থাৎ 18 আর a অর্থাৎ 7 পেয়ে গেলাম। এবার এদের অনুপাত বের করব, তার না আলফা প্লাস বিটা ইজ টু আলফা ইন্টু
বিটা। আলফা প্লাস বিটার অনুপাত কত? 12/7 ইস টু আলফা ইন্টু বিটার মান 18/7। তাহলে দেখো এখানে কি 7 তুলে দিতে পারি, আর এখানে 6 দিয়ে কাটাকাটি যাবে। এগুলো আমাদের মনে মনে কাটতে হবে, কেটে দেখানো যাবে না। তো 6 দিয়ে 12কে ভাগ করলে কত হবে? 2, 6 দুগুণ 12 ইস টু 3, 6, 18। তাহলে 2:3 কিন্তু আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো পরবর্তী অঙ্কটা কি দিয়েছে। আমরা বলছে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9। অর্থাৎ যদি আসল এইগুলোকে অনুপাত থেকে আলাদা করতে গেলে একটা ধ্রুবক রাশি এর সাথে ধরতে হবে। তাহলে আমরা এটাকে 8x ধরবো, আর অ্যামাউন্ট কত? সুদ আসলের পরিমাণ বলছে 9x, এটা বলেছে। তাহলে দেখো এখান থেকে আমরা ইন্টারেস্ট পেয়ে যাচ্ছি। ইন্টারেস্ট কত? কারণ ইন্টারেস্টের এই অ্যামাউন্টের মধ্যে কে কে থাকে? প্রিন্সিপাল আর এই ইন্টারেস্ট যেটা, সেটা অ্যাডিশন অবস্থায় থাকে। তাহলে প্রিন্সিপালটা আমি যদি বাদ দিতে পারি তাহলে আমার ইন্টারেস্টটা পড়ে থাকে। তাহলে আমরা 9x থেকে যদি 8xটাকে বাদ দিই, 8xটাকে বাদ দিই, তাহলে আমরা কিন্তু এই ইন্টারেস্টটা পেয়ে গেলাম, তাই না? এখানে সময় কত বলেছে? সময় বলেছে আমাদের 1 বছর, আর রেট অফ ইন্টারেস্ট আমাদেরকে বের করতে হবে। বার্ষিক সরল সুদের হার কত সেটা বের করতে হবে, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি, আমরা যে সূত্র জানি I ইকুয়াল টু PRT/100, PRT/100। তাহলে এখানে ইন্টারেস্ট কত বের করেছিলাম আমরা? x টাকা। প্রিন্সিপাল আমাদের 8x, রেট অফ ইন্টারেস্ট আমরা জানি না, আর এদিকে টাইম সমান সমান 1 বছর বাই 100। তাহলে আর ইকুয়াল টু কত হবে? এখানে আর ইকুয়াল টু বলতে পারি এই পাশে, আর এর পাশে যারা যারা আছে সবাইকে আমরা এই এক্স এর পাশে নিয়ে আসবো, ঠিক? তাহলে এ পাশে আসলে সবাই কিন্তু রেসিপ্রোকাল হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে 100 উপরে গুণ হবে, আর নিচে হবে কত? 8x আর 1। এদিকে এক্স এক্স আউট হয়ে গেল, এক্স এক্স আউট হয়ে গেল, এটা মাল্টিপল সাইন। আর 8 আর 100 কাটলে কত হবে? 12.5। দেখো এখানে 4 2 8, আর এখানে কত? 4 দিয়ে কাটলে 25। 25 কে 2 দিয়ে ডিভাইড করলে আমরা কত পাবো? 12.5। তাহলে 12.5 ইজ আওয়ার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা নেক্সট অঙ্ক করব। পরবর্তী অঙ্কটা কি দিয়েছে দেখে নেওয়া যাক। বলছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটি সর্বাধিক কত সংখ্যায় বা কটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়, তাতে আমাদেরকে দেখে নিতে হবে। তো দুটো বৃত্ত অঙ্কন করলাম। এখানে দুটো বৃত্ত যদি অঙ্কন করি আমরা, যদি তারা পরস্পরকে ছেদ না করে তাহলে কটা স্পর্শক আঁকা যায়? দেখো এখান থেকে একটা স্পর্শক এর উপরে আঁকা যাবে, এখান থেকে একটা স্পর্শক এর উপরে আঁকা যাবে, আর এখান থেকে একটা চাই কোনাকুনি, আর একটা কি এই পাশ থেকে টানা যায়, তাই না? তাহলে মোটামুটি 4টি স্পর্শক আমাদেরকে টানা যাচ্ছে। তাহলে সংখ্যায় 4টি হবে। দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটি সর্বাধিক সংখ্যায় 4টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়, ঠিক? পরবর্তী অঙ্কটা আমরা দেখে নেব। বলেছে একটি একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা কটি? দেখো একটা নিরেট যদি অর্ধগোলক হয় এর সমতল সংখ্যা 1। এই যে উপরের যে তলটা আমরা দেখতে পাচ্ছি, এই উপরের তলটাই কিন্তু আমাদের সমতল। তাহলে এর একটা সমতল আর একটা বক্রতল, এটা হচ্ছে বক্রতল আর ওটা হচ্ছে সমতল, ঠিক? পরবর্তী অঙ্কটা আমরা দেখে নেব। কি বলেছে? একটি নিরেট না, তারপরেরটা হচ্ছে tan 35 প্লাস tan 55 ইকুয়াল টু সাইন থিটা হলে থিটার সর্বনিম্ন মান কত? এখানে দেখো একটু প্রিন্টিং মিস্টেক আছে। এখানে tan 35 মাল্টিপ্লাই বাই tan 55 হবে, কারণ এখানে প্লাস দিয়ে উত্তরটা বের করা সম্ভব হচ্ছে না। ইকুয়াল টু সাইন থিটা, তাহলে থিটার মান আমাদের বের করতে হবে। দেখো এখানে আমরা tan 35 লিখলাম মাল্টিপ্লাই বাই, এইটাকে tan আমরা লিখতে পারি 55 কে 90 মাইনাস 35। দেখো 90 মাইনাস 35 করো, আমরা 55 পেয়ে যাব, ইকুয়াল টু সাইন থিটা লিখতে পারি নিশ্চয়ই। তাহলে দেখো tan 35 ডিগ্রি ইন্টু tan 90 মাইনাস কোনো কিছু থাকলে এটা পাল্টে যায়, cot 35 ডিগ্রি ইকুয়াল টু সাইন থিটা।
তারপরে দেখো tan 35 ডিগ্রি ইন্টু হোয়াটকে লেখা যায় 1/tan 35, 1/tan 35 ডিগ্রি ইকুয়াল টু সাইন থিটা, তাই না? tan 35 কাট আউট হয়ে গেল, দেয়ারফর সাইন থিটা ইকুয়াল টু 1 বলতে পারছি। এখানে দেখো সাইন কতর মান আমরা 1 জানি, ঠিক, সাইন থিটা 1 সমান সমান আমরা লিখতে পারি এটা সাইন 90 ডিগ্রি। তাহলে দেখো সাইন সাইন উভয় পক্ষ থেকে অমিট করে দিলে আমরা থিটা সমান সমান কত পেয়ে যাচ্ছি না 90 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্কটা দেখো, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রে পাওয়া যায় তা কি? কারণ আমরা কোন লেখচিত্রের মাধ্যমে পাওয়া যায়, সেটা হচ্ছে ওজাইভ, তাই না? ওজাইভের মাধ্যমে আমরা পরিসংখ্যা বিভাজনের মধ্যমা পাই লেখচিত্রের মাধ্যমে। পরবর্তী অঙ্কটা দেখো, এখানে বলছে √5 প্লাস √2 এর অনুবন্ধীকরণ হলো √5 মাইনাস √2। এটা সত্য, কারণ দেখো এই যে √5 প্লাস √2 একে কি এমন করলে এদের রুট গুলো অমিট হয়ে যাবে, এটাই আমাদের দরকার। তাহলে দেখো এদের যে কোনো একটার সামনে মাইনাস দিয়ে দিলি সেটাই এর অনুবন্ধীকরণ। তাহলে মাইনাস √5 প্লাস 2 যদি হতো তবু এটা এর অনুবন্ধীকরণ। যদি এরকম লেখো √5 মাইনাস √2 তবু এটা ওর অনুবন্ধীকরণ। কেন? কারণ দেখো অনুবন্ধীকরণে লেখার নিয়ম হচ্ছে, ধরো এটা এরকম থাকতো √5 প্লাস 2 এর অনুবন্ধীকরণে বের করো, তাহলে আমরা কিন্তু লিখতে পারতাম না √5 মাইনাস 2, কারণ এটা এর অনুবন্ধীকরণই নয়। আমাদের অনুবন্ধীকরণে লিখতে গেলে হতো মাইনাস √5 প্লাস 2। যদি কখনো এরকম থাকে ধরো √3 মাইনাস 1 এর অনুবন্ধীকরণই বলো, এর অনুবন্ধীকরণই এটা নয়, মানে √3 প্লাস 1 লিখবে, এটা কিন্তু হবে নয়, কারণ আমাকে লিখতে হবে মাইনাস √3 মাইনাস 1। রুটের আগে যেটা আছে তার চিহ্ন পরিবর্তন করতে হবে। আর দুটো যদি রুট থাকে তাহলে আমাকে খেয়াল রাখতে হবে যে কোনো একটা সামনে বসিয়ে দিলেই হবে। কিন্তু যদি একটার মাথায় রুট থাকে আমাকে কিন্তু সেইটাকেই তার সাইন চেঞ্জ করতে হবে। যদি এরকম থাকে মাইনাস √3 প্লাস 1, তাহলে আমরা এটাকে লিখবো √3 প্লাস 1। এটাই হচ্ছে অনুবন্ধীকরণ। আমাকে মাথায় রাখতে হবে যার সামনে রুট রয়েছে তার চিহ্ন চেঞ্জ করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। দেখো পরবর্তী অঙ্কটা আমরা দেখে নেব। এটা বলেছে দুটি সদৃশ ত্রিভুজের অপরূপ বাহুগুলো কি সমান হবে? না, কখনোই সমান হবে না। কারণ দেখো দুটো সদৃশ ত্রিভুজ মানে একই রকম দেখতে ত্রিভুজ, অর্থাৎ এর এই বাহু আর এই বাহুর অনুপাত সমান, এর এই বাহু আর এই বাহুর অনুপাত সমান, আর এই যে ভূমি, এই ভূমির অনুপাত সমান, কিন্তু কখনো এরা সমান নয়। তাই সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো কখনো সমান হবে না। হতেও পারে অনুপাত সমান হবে, ঠিক আছে, যখন দুটো সেম সেম হবে তাকেও সদৃশ বলা যায়, কিন্তু সবসময় যে এরা সমান হবে এটা বলা চলবে না। দেখো পরবর্তী অঙ্কটা আমরা করব। এখানে বলেছে দুটো এই সাইন স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান 0, এই সর্বনিম্ন মান 0, এই কথাটা সত্য। কারণ দেখো যদি তুমি এখানে যাই হোক না কেন তার মান যদি মাইনাসে আসতো, তার মাথায় যেহেতু স্কোয়ার রয়েছে তার জন্য সবসময়ও কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস 1, তাহলে মাইনাসে তুমি করতে পারছো না, যে কোনো সংখ্যায় বসো না কেন প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাসে মান যদি করা না যায় তাহলে এইটুখানি আমি বলতে পারি সাইন 0 ডিগ্রির মান, সাইন 0 ডিগ্রির মান কত, 0। তার স্কোয়ার করো না কেন, তার তো চিহ্ন পরিবর্তনের কোনো ব্যাপার নেই, 0ই হবে। তাহলে আমরা বলতে পারি সাইন স্কোয়ার থিটা বা সাইনের সর্বনিম্ন মান 0 আমরা বলতে পারি। ঠিক, পরবর্তী অঙ্কটা দেখে নাও। এখানে কি বলেছে, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, তার ব্যাসার্ধ, তির্যক উচ্চতা, ঠিক আছে, আর উচ্চতা, এটা কি একটা সমকোণী ত্রিভুজের বাহুত্রয়ের সমান? দেখো অবশ্যই সমান। এইটা যদি সমকোণী ত্রিভুজের, এইটা একটি শঙ্কুর, এইটা যদি শঙ্কুর একটা উচ্চতা হয়, তাই না, এই উচ্চতাটার সাথে এই লম্ব মেলে। এই যে শঙ্কুর যে বক্রতলের যে সাইডটা সেটা অতিভুজের সাথে মিল খায়, আর যেটা ব্যাসার্ধ হয় মানে নিচের শঙ্কুটার যে বৃত্তাকার অংশ আছে সেই বৃত্তাকার অংশের যে ব্যাসার্ধটা সেটা এর ভূমির সাথে একদম এক। তার জন্য আমরা বলতে পারি যে লম্ব বৃত্তাকার যে শঙ্কু থাকবে তার উচ্চতা, তার ব্যাসার্ধ এবং তার তির্যক উচ্চতা
আমাদের একটা সমকোণী ত্রিভুজের বাহু তিনটের সাথে সমান হবে। ঠিক, পরবর্তী অঙ্কটা দেখে নেওয়া যাক। বলছে 2, 3, 3, এইগুলো, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলো মান কত? দেখো সংখ্যাগুলো মান যার সংখ্যা সব থেকে বেশি থাকবে। এখানে 2 একটা, দুটো, তিনটে, তিনটে 2 রয়েছে, আর 3 রয়েছে একটা, দুটো, তিনটে, 2 ও 3টে, 3 ও 3টে আছে, তার 5 আছে একটা, দুটো, 6 আছে একটা। তাহলে এখানে সংখ্যাগুলোর মান কখনোই 6 হতে পারে না, কারণ 6-এর সংখ্যা বেশি নেই। ঠিক, তাহলে এই সম্পর্কটা হবে মিথ্যে। দেখো 4-এর 1 দাগের অঙ্কটা আমরা দেখে নেব। 4-এর 1 দাগে কি অঙ্ক বলেছে? বলছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে যদি 3/4% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হয়, তাহলে ওই ব্যক্তির মূলধন কত ছিল? দেখো প্রথমে আর দ্বিতীয় একটা আর 8% দিয়ে দিয়েছে, মানে রেট অফ ইন্টারেস্ট। প্রথমে আমাদের 4% ছিল, 4% থেকে সেটা হয়ে গেছে কত না, 3/4%। তার জন্য নাকি এক ব্যক্তির আয় 60 টাকা কম হয়েছে। তার মানে দেখো এদের দুজনের যে ডিফারেন্স সেই টাকাটাই কিন্তু 60 টাকা। অর্থাৎ আমরা বলতে পারি 4 - 3 × 4 = 12, 12 আর 3 15, 15/4। এটাকে ইম্প্রপার ফ্র্যাকশনে করলে এটা এরকম হবে। তাহলে দেখো এদের লসাগু 4, মানে এলসিএম 4 যদি হয়, 4 4 যা 16, মাইনাস 4 4 মিলে গেল, উপরে 15 করতে 15। তাহলে আমরা এটাকে কত বলতে পারি, 1/4। 1/4% কমে যাওয়ার অর্থ হলো 60 টাকা কমে যায়, তাই না? তাহলে আমরা এইটাই লিখবো, 1/4% টাকা কমে যাওয়ার অর্থ, কমে যাওয়ার অর্থ অর্থাৎ 60 টাকা কমে যাওয়া, 60 টাকা। তাহলে 1% যদি কমে যেত, 1% কমে যাওয়ার অর্থ, 1% কমে যাওয়ার অর্থ কত না, 60 ইন্টু কোনো কিছু ফ্র্যাকশন ডিভাইডেড হলে এটার উল্টে যায়, ও রেসিপ্রোকাল হয়ে যাবে, 4/1 হবে, এত টাকা। এবার পার্সেন্টের অঙ্কে আমরা জানি যে পার্সেন্ট, কোনো কিছু পার্সেন্ট সমান সমান যদি আমরা পেয়ে যাই, এর 100% বের করলে তাই অরিজিনাল টাকাটা বেরিয়ে যায়। তাহলে 1% কমে যাওয়ার অর্থ যদি ওটা হয়, তাহলে 100% কমে যাওয়ার অর্থ কত, 60 ইন্টু 4 মাল্টিপ্লাই বাই 100, এত টাকা। 100% কত বেরোচ্ছে, 4 6 24, আর এদিকে 000, মানে 4000, 24,000 রুপিস। এত টাকা আমাদের বেরিয়ে যাচ্ছে। আসল টাকা কত ছিল, বুঝতে পেরেছি? দেখো পরবর্তী অঙ্কটা আমরা দেখে নেব। এখানে আমাদের বলেছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধির হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হয়, তাই না? তাহলে দেখো কোনো আসল টাকা, সাপোজ যদি আমার p টাকা, আমরা সরল চক্রবৃদ্ধি সুদের অ্যামাউন্টের সূত্র জানি, p ইন্টু 1 প্লাস r/100, p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। এত বছরে কত হচ্ছে টাকা, যে টাকা থাকবে তার ডবল হয়ে যাবে, মানে 2p হয়ে যাবে। এই কথাটাই তো বলেছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধির হার সুদে কিছু টাকা n বছরে কি হয়ে যাবে না, দ্বিগুণ হয়ে যাবে। আসল যা তার ডবল হয়ে যাচ্ছে, এটা সুদ আসল। দেখো এবার আমরা এখান থেকে বলতে পারি, পিপি উভয় পক্ষে আছে, অমিট করে যদি দিই তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, এই কথাটা বলতে পারি, ইকুয়াল টু কত না, 2। এবার বলছে আবার কোনো টাকা একই রকম সরল সুদের হারে, বলছে কত বছরে, আমি সাপোজ ধরে নিলাম y বছরে, বলছে টাকা কি হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে, অর্থাৎ 4p হয়ে যাবে। এটা লিখতে পারি।
দেখা যাক এই সম্পর্ক থেকে আমরা সময়টা কি করে বের করে নেব। দেখো উভয় পক্ষ থেকে পিপি অমিট করে দেবো, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস আর বাই 100, এখানে ওয়াই আছে পাওয়ারে, ইকুয়াল টু 4। 4 কে দেখো আমরা কি লিখতে পারি, 2 এর স্কোয়ার লিখতে পারি একদম। নেক্সট কি করা যাচ্ছে দেখো, 1 প্লাস আর বাই 100 যা আছে তাই লিখে রাখলাম, হ্যাঁ, টু দি পাওয়ার ওয়াই। এবার দেখো 2 মানে এখানে কি ছিল, 2 মানে কিন্তু এখানে ছিল 1 প্লাস, 2 মানে ছিল এখানে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, তাই না? এই টোটাল কথাটা ছিল কিন্তু পাওয়ার সহ 2 মানে, তাহলে এই কথাটাই আমরা এখানে লিখে নেব, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। আর যেহেতু দেখো এর মাথায় স্কোয়ারটা ছিল সেটা তো বসানো হয়নি, আমি তো শুধু 2 মানে বসিয়েছি, 2টা বসিয়েছি, এই স্কোয়ারটা কিন্তু এখনো বসাইনি, তাহলে এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে এই 2টা। ঠিক, এবার দেখো আমরা সূচকে অঙ্ক করার সময় শিখেছি যদি এ টু দি পাওয়ার এম থাকে ইকুয়াল টু আবার এ টু দি পাওয়ার এন থাকে, তার মানে আমাদেরকে বুঝতে হবে যে এই পাওয়ারগুলো সমান, এম ইকুয়াল টু এন। এটা আমরা ইন্ডাইস বা সূচকে আমরা শিখেছি। সেই হিসেবে দেখো এইটা আর এইটা সমান আছে, তাই না? মূল রাশি সমান আছে, তাহলে আমরা বলতে পারি এদের পাওয়ার সমান, অর্থাৎ নতুন যে বছর আমরা ধরেছিলাম ওয়াই সেটা ইকুয়াল টু 2n। তাহলে অ্যান্সার হবে আমাদের 2n। কত বছরে 4 গুণ হচ্ছে টাকাটা? তাহলে 2n বছরে আমাদের টাকাটা 4 গুণ হচ্ছে। ঠিক, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, এটা খুবই সুন্দর অঙ্ক। দেখো পরবর্তী অঙ্কটা আমরা দেখে নেব। এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 35 ইকুয়াল টু 0 দেওয়া আছে, আমরা এটা লিখে নেব, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 35 ইকুয়াল টু 0 দেওয়া আছে এবং বীজদ্বয় দিয়ে দিয়েছে এখানে -5 আর -7। তাহলে এ বি এর মান বের করতে হবে। দেখো আমরা শিখেছি বীজদ্বয়ের যোগফল অর্থাৎ -5 প্লাস -7 যোগফল যদি করি তাহলে আমরা লিখতে পারি কি আলফা প্লাস বিটা সমান সমান -b বাই এ। তাহলে এখানে লিখতে পারি -b বাই এ। এই সমীকরণ অনুযায়ী এখানে এক্স এর পাশে যে থাকবে আর এক্স এর পাশে শুধু এক্স এর পাশে যে থাকবে সে হচ্ছে বি, আর এক্স স্কোয়ারের পাশে যে থাকে সেটাই লিখেছি। এবং এখান থেকে আমরা বলতে পারি এটা -5 আর এদিকে প্লাস মাইনাসে -5 -7 -7 ইকুয়ালটা আমরা বলতে পারি -b বাই এ, তাই না? আবার এইটাও বলতে পারি -12 ইকুয়াল টু -b বাই এ। এখান থেকে এটা আসতে পারে। এবং আর একটা কথা বলতে পারি যে যে বীজ দুটো আমাদের দেওয়া ছিল তাদের গুণফল যদি আমরা বের করি -5 ইন্টু -7, তাহলে আমরা লিখতে পারি সেখানে কত, c বাই এ, অর্থাৎ c এখানে 35, এ অর্থাৎ এই নিজে। ঠিক, দেখো এবার এদের দুটোকে মাল্টিপ্লাই করলে কত হবে 35, আর এই পাশেও হচ্ছে কত 35 বাই এ। এবার দেখো এই উপরেও 35, এই উভয় পক্ষে 35 আছে, তাহলে এটাকে যদি তুলে দিই তাহলে কি হয়ে যাবে 1 ইকুয়াল টু 1 বাই এ। এখান থেকে আমরা বলতে পারি দেয়ারফর এ ইকুয়াল টু 1, এর ভ্যালু আমরা পেয়ে গেছি 1। এবার এর ভ্যালু এখানে যদি পাঠিয়ে দিই তাহলে আমরা অনায়াসেই বলতে পারছি এদিকের -12 ইকুয়াল টু -b, অতএব b সমান সমান শুধু 12, উভয় পক্ষ থেকে মাইনাস আউট হয়ে গেলে শুধু 12। তাহলে এ আর বি এর মান কিন্তু আমরা পেয়ে গেছি, এ এর মান 1 আর বি এর মান 12। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। দেখো পরবর্তী অঙ্কটা আমাদেরকে কি বলেছে, এখানে আমাদের যৌগিক ভেদের উপপাদ্যটা বের করতে হবে, লিখতে হবে। দেখো যৌগিক ভেদের বিবৃতিটা যেমন লেখা আছে ঠিক তেমনই লিখবে, একটু উল্টোপাল্টা হলে কিন্তু নাম্বার কাটার ভয়টা থাকবে। তাহলে দেখো এখানে বলতে পারি আমরা এক্স ওয়াই জেড এই তিনটে চল এই রূপে যদি এক্স এর সাথে ওয়াই সমানুপাতে থাকে, যখন ওয়াই ধ্রুবক থাকবে, আবার এক্স এর সাথে যদি জেড সমানুপাতে থাকে তখন ওয়াই ধ্রুবক থাকবে, ওয়াই ধ্রুবক, তাহলে আমরা বলতে পারি এক্স সমানুপাতিক ওয়াই ইন্টু জেড উভয় ধ্রুবক হবে, ওদের গুণফল ধ্রুবক হবে যখন ওয়াই এবং জেড উভয় পরিবর্তিত থাকবে। ঠিক আছে, এই যৌগিক ভেদের উপপাদ্য তোমরা এটাই লিখবে। পরবর্তী অঙ্কটা আমরা দেখে নেব। তো এখানে বলেছে
63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড, এই দুটো থাকলে সেকেন্ড, এটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে ডিগ্রি, এইভাবে পড়তে হয়। তো পরিমাপের কোণটির পূরক কোণ, যে পূরণ লেখা আছে, এটা পূরক কোণের মান কত হবে সেটা আমাদের বের করতে হবে। পূরক আর সম্পূরক এটা মাথায় রাখতে হবে। পূরক কোণ মানে যে দুটো অ্যাঙ্গেলকে যোগ করলে, সাপোজ অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি, এই দুটোকে যোগ করলে যদি 90 হয় তাহলে পূরক কোণ। এরা একে অপরের পূরক কোণ। আবার যদি এরকম দুটো অ্যাঙ্গেল থাকে যাদেরকে যোগ করলে কিনা 180 হয়, তখন তাদেরকে পরস্পর সম্পূরক কোণ বলে। এটা একটু মাথায় রাখতে হবে। তো এটা পূরক কোণ মানে এইটা যা আছে আছে, আর বাকিটুক 90 বাদে যতটা আছে সেটা, অর্থাৎ 90 মাইনাস এইটা করলে 90 ডিগ্রি থেকে বাদ দিলেই বাকিটুকু আমরা পেয়ে যাব। তো 90 ডিগ্রি এখানে লিখলাম আমরা অঙ্কের সুবিধার্থে 0 মিনিট আর 00 সেকেন্ড। ঠিক, এবার এর নিচে আমরা এটা পাতিয়ে দেবো সাবস্ট্রাক্ট করতে গেলে। 63, 35 আর এখানে আছে কত 15, এটা পাতিয়ে দিলাম। এবার আমরা সাবস্ট্রাক্ট করে নেব। দেখো, সাবস্ট্রাক্ট করার আগে তোমাকে মনে রাখতে হবে এগুলো নর্মাল বিয়োগের মতো নয়। নর্মাল বিয়োগ করতে গেলে এটাকে আমাদের 10 ধরতে হতো, এরকম ধরা যাবে না। ঘন্টা মিনিটের অঙ্ক আমরা কম বেশি সবাই জানি। এখানে 1 ডিগ্রি তুমি যদি কাটো মানে 89 করে দাও, এখানে 1 ডিগ্রি সমান সমান আমরা বলতে পারি 60 মিনিট। ঠিক, তাহলে 60 মিনিটের এখানে আমি 59 লিখলাম। ঠিক, কেন এক কম লিখলাম? আমরা এই 59 মিনিট আর এই যে 1 মিনিট আছে, 1 মিনিট মানে আমরা কত জানি? 1 মিনিট মানে আমরা জানি 60 সেকেন্ড, তাই না? তাহলে এখানে আমরা লিখে দেবো 60। এবার আমরা বিয়োগটা করব। 5 আছে কত হলে 10 হবে? 5 হলে হাতে 1, 2, 2 আছে কত হলে 6 হবে 4, তাহলে 45 সেকেন্ড। 5 আছে কত হলে, কারোর হাতেরটা কারোর কাছে নিয়ে যাওয়ার দরকার নেই। 5 আছে কত হলে 9 হবে 4, 3 আছে কত হলে 5 হবে 2, মানে 24 মিনিট। আর 3 আছে কত হলে 9 হবে 6, 6 আছে কত হলে 8 হবে 2, 6 আছে কত হলে 9, 3 আছে 9 6, আর 6 আছে কত হলে 8 2, ঠিক। তাহলে 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড হচ্ছে এই পূরক কোণের মান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। দেখো, পরবর্তী অঙ্কটা আমরা দেখে নেব। এটা খুব সুন্দর অঙ্ক। এখানে বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, এটা এখান থেকে এটা 3 সেন্টিমিটার, আর এটা 11 সেন্টিমিটার, মানে এই টোটালটা 11 সেন্টিমিটার। তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 17 সেন্টিমিটার। এগুলো আমরা নাম দিয়ে নেবো, তাহলে আমাদের বলতে সুবিধা হবে। ধরো এখানে নাম দিয়ে দিলাম এ, বিটা হচ্ছে আমাদের স্পর্শক, ঠিক আছে। এখানে কেন্দ্রদ্বয়ের দূরত্বের মধ্যে দৈর্ঘ্য দিয়ে দিলাম সিডি, এটা দিয়ে দিলাম সি, এটা দিয়ে দিলাম ডি। সিডি এখানে 17 সেন্টিমিটার, আমরা জানি সিডি 17 সেন্টিমিটার আমাদের দেওয়া ছিল। সেই হিসেবে আমরা বলতে পারি এই এটাও 17 সেন্টিমিটার, এটা আমরা পরে অঙ্কন করে নিয়েছি, তাই না? এই সমান সমান 17 সেন্টিমিটার, এটাও বলতে পারি। এবার দেখো, এখানে আমরা জানি এই অঙ্কটা ছবিটা আঁকলেও অনেক সময় অঙ্ক ভুল করে দেবে। কেন? কারণ সবাই এইটাকে 90 ধরে অঙ্ক করবে, কিন্তু নয়। এটাকে 90 ধরে অঙ্ক করলে উত্তর কিন্তু ভুল চলে আসবে। ঠিক আছে, আমাদেরকে মনে রাখতে হবে যে ব্যাসার্ধ স্পর্শকের উপরে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। ব্যাসার্ধ স্পর্শকের উপর 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। তাহলে এটা যদি 90 হয়, সেই হিসাব মতো এটা কিন্তু ভূমি, স্পর্শকটা ভূমি, অর্থাৎ এবি আমাদের ভূমি, বিই আমাদের লম্ব, আর এইটা কিন্তু অতিভুজ। তাহলে অতিভুজের দৈর্ঘ্য আমরা কিন্তু পেয়ে গেছি। ঠিক, এবার দেখো এডি, এডি এখানে বলেছে 3 সেন্টিমিটার, এডি 3 সেন্টিমিটার, আর এখানে বিসি হচ্ছে আমাদের কত 11 সেন্টিমিটার। তাহলে আমাদের এখান থেকে বলতে পারি বিই কত, বিই এর দৈর্ঘ্য এখান থেকে 3 সেন্টিমিটার বাদ যাবে, তাই না? এইটুকানি যদি 3 সেন্টিমিটার, এই 3 সেন্টিমিটার আমি যদি বাদ দিই তাহলে আমরা বি এর দৈর্ঘ্য পাবো। তাহলে 11 থেকে আমরা 3 সেন্টিমিটার বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের এখানে বলতে পারি কত 8 সেন্টিমিটার আমাদের বি এর দৈর্ঘ্য। তাহলে আমরা লম্ব পেয়ে গেছি, ভূমি আগে থেকে দেওয়া ছিল, সরি এটা, হ্যাঁ এটা ভূমি, আমাদের অতিভুজের দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে। এই অতিভুজ তো, সরি অতিভুজ বলে দেওয়া ছিল, আমাদের ভূমির দৈর্ঘ্য বের করতে হবে, এবি বের করতে হবে। এবির দৈর্ঘ্য, এবি কিন্তু আমাদের এখানে ভূমি, এবিটা হচ্ছে আমাদের ভূমি। কারণ কি 90 ডিগ্রি যেখানে হবে, দেখো ছবিটা উল্টো আঁকা আছে, যদি এরকম হতো ত্রিভুজটা,
এক মিনিট, যদি ত্রিভুজটা এরকম হয় 90 ডিগ্রি, তাহলে দেখো যেখানে 90 ডিগ্রি থাকে তার পাশেই ভূমি থাকে আর লম্ব থাকে, তাই না? তাহলে এখানে যদি 90 হয়, এটা ভূমি আর এটা লম্ব, তোমরা যেটা ইচ্ছা, এটা ভূমি এটা লম্ব, যা ইচ্ছা ধরতে পারো, কিন্তু ব্যাপার এখানে একই হবে। তাহলে অতিভুজের মান আমরা পেয়ে গেছি আগে থাকতে, এই আমাদের এ বির দৈর্ঘ্য বের করতে হবে, তাই না? আর এখানে আমরা সম্পর্কে কি জানি, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এ ই অর্থাৎ অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ বিই তার স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এ বি তার স্কোয়ার, তাই না? এবার যার যার মান আমরা জানি সেগুলো আমরা লিখে নেব। এই তো আমরা জানি 17 তার স্কোয়ার, লিখে নিলাম, ইকুয়াল টু বিই আমরা কত জানি, 8 তার স্কোয়ার প্লাস এবি আমরা জানি না, এবিটা আমরা বের করব, তাহলে এবি স্কোয়ার রেখে দেবো এইভাবে। এবার দেখো 17 স্কোয়ার 289, আমরা কম বেশি সবাই জানি, মাইনাস এখানে 8 এর স্কোয়ার 64 হতো, এটাই পাশে গেলে সাবস্ট্রাক্ট হয়ে যাবে, একবারে করে দিলাম 64, এখানে এবি তার স্কোয়ার করে থাকবে, তাই না? এবার দেখো 289 থেকে 64 বাদ দাও, কত হবে 225, তাই তো? এবার দেখো এই স্কোয়ারটা এপাশে আসলে এটা রুট হয়ে যাবে, তারপর আমরা বলতে পারি এ বি অর্থাৎ 225, অতএব আমরা এখানে বলতে পারি এ বি ইকুয়াল টু কত না 15। ঠিক আছে, তাহলে সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হলো 15 আমরা পেয়ে গেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। পরবর্তী অঙ্কটা আমরা করে নেব। দেখো এই অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। আমি সময় কম লাগার সুবিধার্থে আমরা ছবিটা এঁকে নিয়েছি, আর পাশের চিত্র বলে বইতে এই ছবিটাও দিয়ে দেয়নি। তো ছবিটা যদি হয় তাহলে এরকম ভাবেই হবে। এখানে ও কেন্দ্রীয় বৃত্ত মনে করো এটা ও পি, এটা মনে করো পি, এই পয়েন্টটা পি, যেটা কিনা এ বি এর উপর লম্ব হয়েছে, এ বি এই জ্যায়ের উপরে লম্ব হয়েছে, ঠিক। এবং এই পিসি, এখান থেকে এটা যদি সি হয় তাহলে এস সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার আমাদেরকে বলে দিয়েছে। এই যে পিসি 2 সেন্টিমিটার, এবি 6 সেন্টিমিটার, এবি যদি 6 সেন্টিমিটার হয় তাহলে বলতে পারি এটা 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার, কারণ লম্ব জ্যায়ের উপর লম্ব সমদ্বিখণ্ড, ঠিক। তাহলে এখান থেকে এই সম্পর্ক থেকে আমাদের ব্যাসার্ধের মানটা বের করে নিতে হবে। ওবিও বের করতে পারি, ওসিও বের করতে পারি, ঠিক আছে। এবার দেখো এখানে যেহেতু ও পি বি এই ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজ ও পি বি এর মধ্যে আমরা কিন্তু বলতে পারি ও বি তার স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব মানে এখান থেকে বলতে পারি ওপি তার স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ পিবি তার স্কোয়ার, ঠিক। এবার দেখো ওবি যা আছে আমি রেখে দিলাম, ওবি তার স্কোয়ার ইকুয়াল টু ওপিটাকে, দেখো ওপিটাকে আমরা লিখতে পারি ওসি মাইনাস পিসি। দেখো ওপিটাকে আমরা লিখলাম ওসি টোটালটা, মানে এখান থেকে এ অবধি ওসি মাইনাস পিসি। এই ওসি থেকে পিসিটা বাদ দিলেই আমাদের ওপি পড়ে থাকবে, সেটাই লেখা ছিল এই যে ওপি। তাহলে ওসি মাইনাস পিসি, এটা কেন লিখলাম, কারণ এদেরই মান দেওয়া আছে, তার জন্য আমরা এটাকে কনভার্ট করে লিখলাম, হ্যাঁ, তার হোল স্কোয়ার প্লাস পিবি। দেখো এখানে পিবি বলতে পারি এবি এর হাফ, অর্থাৎ পিবি মানে কত 3, ডাইরেক্ট ভ্যালু দেওয়া আছে 3 স্কোয়ার লিখে নিতে পারি। দেখো ওবিটাকে আমরা ওসি তার স্কোয়ার লিখতে পারি। কেন লিখলাম, কারণ দেখো এই ব্যাসার্ধ মানে ওবি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, আর ওসিও কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, তাহলে দুটোই ব্যাসার্ধ, ওবির জায়গায় ওসি লিখতে পারি, দুটোই সমান। এবার এখানে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে, আমরা সূত্র করে নেব, তাহলে ওসি তার স্কোয়ার মাইনাস সূত্রে 2, এ হচ্ছে ওসি, বি হচ্ছে পিসি ইন্টু পিসি, প্লাস বি স্কোয়ার মানে পিসি এর স্কোয়ার, পিসি তার স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার 9। এবার দেখো উভয় পক্ষে ওসি তার স্কোয়ার আছে, যে কোনো এক পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে অর্থাৎ কেটে যাবে, তাহলে এটা অমিট করে দিলাম, হ্যাঁ। এবার দেখো মাইনাস ওসি, ওসি আর পিসি কে এপাশে নিয়ে আসবে, তাহলে এখানে কি লিখতে পারি 2 ইন্টু ওসি ইন্টু
দেখো পিসি এর ভ্যালু তো আমরা জানতাম, 2 সেন্টিমিটার দেওয়া ছিল, তাহলে 2 লিখতে পারি, সমান সমান এখানে পিসি এর স্কোয়ার মানে 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার কত হবে 4 প্লাস 9 লিখে দিলাম। এখানে দেখো 2 2 4, তাহলে ওসি সমান সমান কি লিখতে পারি, 4টা গুণ আছে ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, এখানে 9 আর 4 13, আর এখানে 4 এপাশে এসে নিচে ডিভাইড হয়ে গেল, তাহলে ওসির মান অর্থাৎ ব্যাসার্ধ ওসি অথবা ওবি এর ভ্যালু হচ্ছে 13/4 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব সুন্দর অঙ্ক। থ্যাংক ইউ। দেখো পরবর্তী অঙ্কটা আমরা করে নেব। এখানে আমাদের কি বলছে, এ বি সি সমকোণী এবং এ বি সি 90 ডিগ্রি, মানে বি এর ওখানে 90 ডিগ্রি হবে। তাহলে ছবিটা আমরা এঁকে নেবো। এখানে সমকোণী ত্রিভুজ, তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এ বি আর সি এটা একটা সমকোণী ত্রিভুজ, যার এখানে বি কোণ 90 ডিগ্রি। এবার আমাদেরকে এ বি এর মান দিয়ে দিয়েছে 3 সেন্টিমিটার, এখানে বিসি বলে দিয়েছে 4 সেন্টিমিটার, আবার বলে দিয়েছে বিডি নাকি এসি এর উপর লম্ব। তাহলে এখানে একটা লম্ব টানা হয়েছে এর উপরে, যেখানে ডি, এই বিডি লম্ব এসি এর উপর, তাহলে আমাদের এই বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এটা খুবই সোজা অঙ্ক, এটা কম বেশি আমরা সবাই পারবো। তো আমরা দেখে নিই অঙ্কটা সহজ উপায় কি করে করে নেওয়া যায়। এসি এর দৈর্ঘ্যই প্রথমে বের করে নেব। এসি এখানে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব মানে এখানে 3 তার স্কোয়ার প্লাস ভূমি মানে 4 তার স্কোয়ার করে নেব। তাহলে এসি মানে কি আমরা বলতে পারি, √, এখানে 9 আছে আর এখানে 16 আছে, 9 আর 16 25, তাই না? তাহলে আমরা বলতে পারি এসি ইকুয়াল টু 5। তাহলে আমরা কিন্তু এসি এর ভ্যালু 5 আমরা পেয়ে গেছি, এটা 5 সেন্টিমিটার। এবার বিডি এর দৈর্ঘ্য কত আমাদের বের করতে হবে, আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন করব। দেখো এই ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করতে হতো আমরা কি লিখতাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি এখানে 4 আর উচ্চতা হচ্ছে এখানে 3 করতাম। আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল অন্যভাবে কি করে বের করা যায়, হাফ ইন্টু ভূমি, ভূমি যদি এসি ধরি, ঠিক আছে, এসি যদি ভূমি ধরি তাহলে 5 ইন্টু উচ্চতা, উচ্চতা তখন বিডি হয়ে যাবে, তাহলে ইন্টু বিডি, এটাও লিখতে পারি, একই ক্ষেত্রফল বেরোনো উচিত, ঠিক। তাহলে এবার দেখো এখানে হাফ আর এই পাশে দুপাই পক্ষে হাফ আছে, সবাই গুণ হিসেবে আছে, তার জন্য একে অমিট করে দিতে পারি, মানে তুলে দেবো। এটা 3 এ 4 12, আর 5 এ পাশে গুণ আছে, পাশে আসলে ভাগ, তাহলে সমান সমান বিডি। তাহলে 5 দিয়ে ডিভাইড করলে 12 কে কত বেরোবে, বি ডি সমান সমান, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, নিচে উপরেও 2 দিয়ে মাল্টিপ্লাই করো, নিচে 10 হবে উপরে 24 হবে, পিছনে একটার পরে দশমিক, 2.4 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, থ্যাংক ইউ। দেখো পরবর্তী অঙ্কটা আমরা করে নেব। কি বলেছে, বলেছে দুটো গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়েছে 1:4, তাদের আয়তের অনুপাত কত সেটা আমাদের বের করতে হবে। তো বক্রতলের ক্ষেত্রফল, দুটো গোলকের বক্রতলের সূত্র কি আমরা জানবো, 4πr²। আর আয়তনের ক্ষেত্র কি, আয়তনের সূত্র কি, 4/3πr³, তাই না? তাহলে বক্রতলের অনুপাত দিয়েছে, তাহলে 4πr, আর একটা যদি বসাই 4πr1 দিয়ে বসাবো, আর একটা ব্যাসার্ধ স্কোয়ার ইকুয়াল টু 1:4 দেওয়া আছে আমাদের, তাই না? তাহলে আমরা এটাকে উপর নিচে বসাতে পারি, 4πr² বাই 4πr1 তার স্কোয়ার ইকুয়াল টু 1/4, তাই না? এখানে দেখো 4π আউট হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, r/r1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু বলতে পারি 1/4। ইভেন এটাও বলতে পারি r/r1 ইকুয়াল টু বলতে পারি 1/2, তাই না? এবার এদের আয়তনের অনুপাত দুটো বের করে নেবো। আয়তনের অনুপাত একটা হচ্ছে 4/3πr³
আর একটা 4/3 পাই r1 তার কিউব। ঠিক, এবার দেখো 4/3 অমিট হয়ে যাবে, পাই পাই অমিট হয়ে যাবে, তাহলে পড়ে থাকলো কি r তার কিউব ইজ টু r1 তার কিউব। এবার দেখো আর এর ভ্যালু এখান থেকে কত ধরে নিতে পারি, আর সমান সমান, যেহেতু একটা নির্দিষ্ট ভ্যালু না একটা অনুপাতের মান, তাহলে এটাকে আমরা কে ধরে ধরে নেব, একটা কে 1 কে, আর r1টা ধরে নেব কত 2 কে। ঠিক আছে, তাহলে আর কিউব অর্থাৎ কে তার কিউব ইজ টু r1 অর্থাৎ 2 কে তার কিউব। তাহলে এখানে কে কিউব ইজ টু 2 এর কিউব মানে 8, আর এদিকে কে তার কিউব। তাহলে উভয় পক্ষ থেকে কে কিউব অমিট হয়ে যাবে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1:8 হলো আমাদের আয়তনের অনুপাত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। দেখো পরবর্তী অঙ্কটা আমরা দেখে নেব। এখানে বলেছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ও একটি পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। তো দেখো লম্ব বৃত্তাকার শঙ্কুর যদি আয়তনের কথা বলি, আমাদের আয়তনের সূত্র কি 1/3 পাই r স্কয়ার এইচ, আর পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা জানি পাই আর এল, এটা আমরা জানি। তো পার্শ্বতলের ক্ষেত্রফল আর এর সংখ্যামান আমাদের সমান বলে দিয়েছে। দেখো উভয় পক্ষে কি আছে, পাই আছে, এখানে দুটো আর আছে গুণ হিসাবে, আর এখানে একটা আর আছে, যেগুলো কমন আছে সেগুলো আমরা অমিট করে দেবো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1/3, উভয় পক্ষে পাই আছে তুলে দিলাম, এপাশ থেকে একটা আর তুলে দিলাম কারণ ওপাশে একটা আর আছে, এইচ ইকুয়াল টু পাই আর বাদ দিয়ে আমরা লিখতে পারি এল। এবার দেখো যে শঙ্কু হয়, শঙ্কুর এই যে তির্যক উচ্চতাটা, এটাকে আমরা এল দিয়ে প্রকাশ করি, আর নিচে যে ওর ভূমি থাকে, ভূমির যে ব্যাসার্ধটা, আর এই যে এখান থেকে যে লম্বটা থাকে, এই এল এর এল সমান সমান পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা এদেরকে লিখতে পারি, এটা যদি এইচ হয় আর নিচের এইটা যদি আর হয়, তাহলে আমরা এই এল সমান সমান কি লিখতে পারি না, √h² প্লাস আর স্কোয়ার, তাই না? তাহলে এল এর জায়গায় আমরা পরের লাইনে তাই লিখে নেব। তাহলে এখানে বলতে পারি 1/3 আর এইচ ইকুয়াল টু কি, এল মানে √h² প্লাস আর স্কোয়ার, তাই তো? এবার দেখো এই রুটটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটাকে আমরা কত বলতে পারি, 1/9 আর স্কোয়ার h² সমান সমান, যেহেতু রুট উঠে গেছে এখন, তাহলে আমরা h² বলতে পারি প্লাস আর স্কোয়ার, এটা লিখতে পারি। এবার দেখো এখান থেকে আমাদের এর মানটা বের করতে হবে কত, 1/h² প্লাস 1/r², তাই না? এবার h² r² এটা যদি এলসিএম হয়, তাহলে কি হয়ে যাবে, এইচ দিয়ে যদি আমরা এই টোটালটাকে ডিভাইড করি, তাহলে এইচ কেটে যাবে, পড়ে থাকবে আর, আর দিয়ে উপরের এক গুণ হবে, তাহলে হলো r²। একই রকম ভাবে আর আর ভাগ হয়ে h² পড়ে থাকবে, তাহলে h² এককে h²। দেখো r² আর h² এদের ভ্যালু আমরা বের করে নিয়েছি, কত না, 1/9 r² h² ডিভাইড বাই, এখানে নিচে পড়ে আছে r² h², r² h² অমিট হয়ে যাবে, তাহলে পড়ে থাকলো কত, 1/9। আমাদের অ্যান্সার তাহলে কত, এর মান কত বেরোলো, 1/9। এটাই আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। দেখো এক্স এ সাইন থিটা, এটা সমান সমান x/a সমান সমান সাইন থিটা লিখে নিতে পারি। থিটা অমিট করার আগে আমাদেরকে দেখে নিতে হবে যে এই দুটোর ভিতরে কোনো সূত্রের সম্পর্ক আছে কিনা। যেহেতু সাইন আর ট্যানের নেই, কিন্তু কোসেক আর কটেক আছে, কটের আছে, তাই এটাকে কোসেকে কনভার্ট করে নেব। তাহলে এটাকে যদি আমি কোসেক করে দিই, কোসেক থিটা, তার মানে আমরা বলতে পারি a/x। এবার দেখো এর উপরে যদি হোল স্কোয়ার করি, তাহলে আমরা লিখতে পারো কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু a²/x²। তারপরে ওয়াই ইকুয়াল টু বি ট্যান থিটা আছে, এটাকে আমরা লিখে নিতে পারি
ওয়াই বাই বি ইকুয়াল টু ট্যান থিটা। ট্যান থিটাকে উল্টে দিলে আমরা লিখতে পারি কট থিটা। কট পেয়ে গেলাম, তাহলে এখানে লিখতে পারি বি বাই ওয়াই। এবার দেখো ওয়াই পক্ষে হোল স্কোয়ার করলে আমরা লিখতে পারি কট স্কোয়ার থিটা ইকুয়াল টু বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এবার আমরা সূত্রে জানি কি না, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে কোসেক মানে আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস কট স্কোয়ার মানে কি বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। এখান থেকে থিটা আমাদের অমিট হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো।